আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন, ধামরাই সরকারি কলেজের স্টাডি সেন্টার হতে ওপেন ইউনিভার্সিটির পঞ্চম অনলাইন ক্লাস দ্বিতীয় বর্ষে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি সমস্যা এবং সেটা সমাধান করব। তো তোমাদের বই অনেকের হাতে তোমাদের কাছে হয়তো পৌঁছায়নি। তো এই জন্য আমরা একটু বাইরে থেকে করার চেষ্টা করছি, বিভিন্ন বই থেকে বা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে জেনারেল জেনারেলের যে বই, সেই বই অনুযায়ী রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। রাজশাহী বোর্ড 2019 সালের 3 নম্বর প্রশ্নে অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে অঙ্কটা ছিল, সেই সেই সমস্যা এবং সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এইখানে আমি প্রশ্ন এবং সমাধান দুটোই পাশাপাশি রেখেছি। তো তোমরা এখানে দেখো, প্রথমে রাজশাহী বোর্ড 2019 প্রাপ্তি ও প্রদান হিসাব। তো এই প্রাপ্তি ও প্রদান হিসাবে দেখো, এখানে হচ্ছে এটা প্রাপ্তি সমূহ, অর্থাৎ কিভাবে টাকাগুলো আসছে, কোন কোন লেনদেনের মাধ্যমে টাকাগুলো আসছে। বছরের শুরুতে নগদ ছিল 23,000 টাকা, চাঁদা ছিল 2016 সালের 2000, 2017 সালের 30,000, 2018 সালের 1,000। অর্থাৎ এই যে চলতি বছর, এটা মূলত 2017 সাল। অর্থাৎ এই প্রশ্নে বর্তমান বছরটা হচ্ছে কি 2017 সাল। 2017 সালটা হচ্ছে কি ভিত্তি বছর। এই বছর আমরা দাঁড়িয়ে আছি 2017 সাল। তার আগের বছর ছিল 2016 সাল, তার পরবর্তী বছর হচ্ছে 2018 সাল। তো বিনিয়োগের সুদ পাওয়া গেছে 3,000, উইলকৃত সম্পদ 15,000, অনুদান প্রাপ্তি 10,000, বিভিন্ন প্রাপ্তি 1,000। অর্থাৎ নগদে টাকা আসছে, শুধু এই লেনদেনগুলো আমরা প্রাপ্তি পাশে দেখলাম। আর নগদে টাকা চলে গেছে বেতনের মাধ্যমে 6,000, ছাপা ও মনিহারের মাধ্যমে 1500, সাধারণ খরচাগুলিতে চলে গেছে 4,800, টেলিফোন খরচ 1,000, আসবাবপত্র 8,000, দান খয়রাত 16,000, ভাড়া 14,000, নগদ ও ব্যাংক, অর্থাৎ এই টাকাটা আমাদের বছর শেষে হাতে আছে। অর্থাৎ এই প্রাপ্তি সমূহে টাকা পাওয়া গেছে, বিভিন্ন কারণে টাকা পাওয়া গেছে, বিভিন্ন লেনদেনের কারণে, এবং বিভিন্ন লেনদেনের কারণে টাকা চলে গেছে। তো এই প্রাপ্তি থেকে প্রদানটা বাদ দেওয়ার পরে, অর্থাৎ বছরের শেষে কি পরিমাণ টাকা আমাদের হাতে আছে সেই জিনিসটা এখানে বলা হয়েছে, যে নগদ ও ব্যাংক 33,700 টাকা। এরপরে আমরা যেটা দেখব, 2017 সালে প্রারম্ভিক সম্পত্তি। তো 2017 সালে বছরের শুরুতে সম্পত্তি কি ছিল? দালান কোঠা 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 এবং 10% বিনিয়োগ 40,000 টাকা। বিগত বকেয়া বেতন 1,000, অর্থাৎ গত বছরের বকেয়া বেতন যেটা 1,000 টাকা এই বছর পরিশোধ করা হয়েছে। চলতি বছরের বকেয়া 2,000 টাকা, অর্থাৎ বেতন এই বছরের যে বেতন, সেই বেতনটা এখনো বকেয়া আছে কত টাকা? 2,000। আমরা গত বছরের বকেয়া বেতন পরিশোধ করছি, কিন্তু এই বছরের বেতন আমাদের কিছু বকেয়া আছে। ছাপা ও মনিহারি খরচ বকেয়া 500 টাকা। এই বছরের ছাপা ও মনিহারি খরচ বকেয়া আছে কত? 500 টাকা। অগ্রিম সাধারণ খরচাগুলি, সাধারণ খরচ আমরা অগ্রিমে পরিশোধ করছি, সেটা কত টাকা? 800 টাকা। চলতি বছরের বকেয়া চাঁদা, অর্থাৎ এই বছরের চাঁদা বকেয়া আছে কত টাকা? 400 টাকা। দালান কোঠার অপচয় 5%, আসবাবপত্রের অপচয় 10%। দালান কোঠার অপচয় 5% করে ধরতে হবে, আসবাবপত্রের অপচয় 10% ধরতে হবে। আচ্ছা, এখন করণীয়তে যেটা বলা হয়েছে, যে নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়। অর্থাৎ স্থায়ী সম্পদ কত বছর শেষে, স্থায়ী সম্পদ কত। আমরা একটা জিনিস জানি হয়তো, নিট অর্থাৎ আমরা অনেক সময় বলি যে নিট এন্ড ক্লিন, অর্থাৎ যেখানে কোনো ময়লা আবর্জনা বা কিছুই নেই সেরকম। তো নিট বলতে বোঝায় যে যেখানে কোনো ঝামেলা নাই, অর্থাৎ সব যোগ বিয়োগ করার পরে এট লাস্ট যে অ্যামাউন্টটা বের হবে সেটা কি বলা হবে? নিট স্থায়ী সম্পদ। এরপর হচ্ছে কি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনটা কি? বছরের শুরুতে যে আমাদের মূলধনটা আছে, সেই মূলধনটা আমরা এখানে দেখাবো, প্রারম্ভিক মূলধন। এরপর হচ্ছে কি চলতি বছরের মোট ব্যয় পরিমাণ, অর্থাৎ এই বছর শেষে আমাদের কি পরিমাণ ব্যয় হয়েছে সারা বছর ব্যাপী, সেই ব্যয়টা আমরা দেখাবো। আমরা এখানে যে প্রাপ্তির সমূহ, এখানে মূলত আমাদের আয় এবং বিভিন্ন রকমের দায়, এই জিনিসগুলো এখানে মূলত এখানে টাকা আসছে। তো এই আমরা যদি আয়ের কথা বলা হতো যে কোনগুলো আয়, তাহলে আমরা এখান থেকে দেখাতাম, সাথে এখানে কিছু হয়তো যোগ বিয়োগ হতো। কিন্তু এখানে যেটা প্রশ্ন করা হয়েছে,
যে মোট ব্যয়ের পরিমাণ, তো মোট ব্যয়টা আমরা মূলত এই যে প্রধান সমূহ থেকে পাবো, এইটার সাথে কিছু কিছু আইটেম হয়তো এখান থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা এখানে দেখাবো। অর্থাৎ গ নম্বরে যেটা চাওয়া হলো প্রশ্নে, যে চলতি বছরের মোট ব্যয়ের পরিমাণ, চলতি বছরের মোট ব্যয়ের পরিমাণ। তো চলতি বছরের মোট ব্যয়ের পরিমাণটা বের করতে হলে আমাদের এই যে প্রধান সমূহের যে আইটেমগুলো আছে, এই প্রধান সমূহের আইটেম থেকে এখানে কিছু সমন্বয়ের আইটেম, এগুলো যোগ বিয়োগ করে আমাদের এটা দেখাতে হবে। তো আমরা চলে যাই সলিউশনে, যে কিভাবে আমরা এটা করলাম। তো প্রথমে বলা হয়েছে নিট স্থায়ী সম্পদের পরিমাণ। নিট স্থায়ী সম্পদটা আমরা কি বললাম, যে এই বছর শেষে, চলতি বছর শেষে আমাদের স্থায়ী সম্পদের সাথে যদি কোনো কিছু যোগ করা থাকে সেগুলো আমরা যোগ করব, স্থায়ী সম্পদের সাথে কোনো কিছু যদি বিয়োগ করা থাকে আমরা সেগুলো বিয়োগ করব। এট লাস্ট যে রেজাল্টটা বের হবে এটা কি বলবো আমরা, স্থায়ী সম্পদ। তো শুরুতে আমরা দেখি দালান কোঠা আছে কত, 1 লক্ষ টাকা, এখান থেকে বাদ অবচয়। অর্থাৎ এই যে দালান কোঠার অবচয় এখানে বলা হয়েছে, দালান কোঠার অবচয় এখানে বলা হয়েছে কত, 5%। আমরা দেখি দালান কোঠা কত দেয়া আছে, দালান কোঠা 1 লাখ, তার 5%, 1 লাখ টাকা 5%। আমরা যদি এখানে একটু লিখে দিই তাহলে আরো সুবিধা হয়, যে 1 লক্ষ টাকা তার 5%, 1 লক্ষ টাকা 5% করলে আমরা জানি 5,000 টাকা। তো এই 1 লক্ষ টাকা থেকে আমরা এই 5,000 টাকা মাইনাস করে দিলাম, এই হচ্ছে কি আমাদের 95,000 টাকা। অর্থাৎ এখানে অবচয়টা বাদ দেওয়ার পরে দালান কোঠার পরিমাণ কত এই বছরের শেষে, 95,000। এরপর হচ্ছে কি আসবাবপত্র, আমাদের 20,000 টাকার আসবাবপত্র ছিল, নতুন করে আমরা ক্রয় করলাম কত টাকা, 8,000 টাকা, যেটা এখানে বলা হয়েছে যে আসবাবপত্র ক্রয় কত, 8,000 টাকা। তো আসবাবপত্র ছিল 20,000, নতুন করে ক্রয় করা হয়েছে কত, 8,000। আর এটার সাথে অবচয়টা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা অবচয় দুটো দিচ্ছি, একটা হচ্ছে কি 2,000, একটা হচ্ছে কি 400। এই 2,000 টাকা কোথা থেকে আসলো, এই যে আসবাবপত্র 20,000, এটা 10% করলে কত হয়, 2,000। কারণ এখানে আসবাবপত্রের অবচয় আমাদের ধরতে বলা হয়েছে 10%, আসবাবপত্রের অবচয় 10%। তো যে আসবাবপত্রটা আমাদের বছরের শুরু থেকে ছিল, অর্থাৎ এই যে এই টাকাটা, যে আসবাবপত্র 20,000 টাকা বছরের শুরু থেকে যে আসবাবপত্রটা ছিল তার উপরে আমরা 10% ধরলাম, অর্থাৎ এই 20,000 টাকার 10% করলে কত হয়, 2,000। আর নতুন যেটা কিনলাম আসবাবপত্র ক্রয় 1/7/17, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে, 1/7/17, অর্থাৎ চলতি বছর যে ভিত্তি বছর 17 সাল, তার মাঝে মাঝে আমরা কিনেছি কত টাকা দিয়ে, 8,000। তো এই 8,000 টাকার উপরে যদি আমরা 10% করি, তাহলে 8,000 টাকা 10% হচ্ছে কি 800 টাকা। কিন্তু এই আসবাবপত্রটা কেনা হয়েছে কবে, বছরের মাঝামাঝি, এই জন্য এটা অর্ধেক ধরা লাগবে। তাহলে 800 টাকার অর্ধেক হলে কত হয়, 400 টাকা। তো 2,000 যোগ 400, এই হচ্ছে কি 2,400 টাকা। তো এই টাকাটা আমরা অবচয় থেকে বাদ আমরা আসবাবপত্র থেকে বাদ দিয়ে দেবো। আমি আবার বলি, 2,000 টাকা কোথা থেকে আসলো, যে আসবাবপত্র আমাদের পুরাতনটা ছিল বছরের শুরুতে, এটার উপরে পুরো বছরের ধরলাম 10%, 2,000। আর নতুন করে কিনলাম কত, 8,000, এটার উপরে যদি আমরা 10% করি তাহলে হবে 800 টাকা। কিন্তু এই আসবাবপত্রটা কেনা হয়েছে কবে, বছরের মাঝামাঝি, যার জন্য অবচয়টা আমরা পুরো বছরের না ধরে আমরা ধরবো অর্ধেক। তাহলে 800 টাকার অর্ধেক কত, 400, এই 400 টাকা। তো টোটাল অবচয় কত, 2,400 টাকা। তো 20,000 যোগ 8,000 বিয়োগ 2,400 করলে কত হয়, 25,600 টাকা। তো আমাদের টোটাল স্থায়ী সম্পদ দ্বারা কত, 1,20,600, অর্থাৎ এখানে 95,000 আর এখানে 25,600। যদি আমরা দুইটা যোগ করি তাহলে আমরা দেখব কত হয়, 1,20,600। এই হচ্ছে কি আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ যেটা চাওয়া হয়েছে, আমরা সেটা করে ফেললাম। এরপর হচ্ছে কি প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল আমরা এর আগেও শিখেছি, যে প্রারম্ভিক মূলধন তহবিলটা কি, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা আমরা মাইনাস করে দেব। অর্থাৎ বছরের শুরুতে যে পরিমাণ সম্পদ আছে এবং বছরের শুরুতে যে পরিমাণ দায় আছে, টোটাল প্রারম্ভিক সম্পদ থেকে টোটাল প্রারম্ভিক দায়টা মাইনাস করে দেব। তো এখন আমরা একটু এখান থেকে দেখি যে আমাদের সম্পদ কি কি ছিল বছরের শুরুতে। বছরের শুরুতে সম্পদ যেটা নগদ টাকা 23,000, এটা একেবারে বছরের শুরুতে 1/1/17 বছরের শুরুতে। এরপরে যেটা ছিল বকেয়া চাঁদা, অর্থাৎ গত বছরের চাঁদা আমরা পাইনি, এরকম চাঁদা ছিল 2,000। তো এই 2,000 টাকা আমরা এখান থেকে গ্রহণ করতে পারবো। এরপরে হচ্ছে কি দালান কোঠা, বছরের শুরুতে আমাদের দালান কোঠা ছিল 1 লক্ষ টাকা,
বছরের শুরুতে আমাদের আসবাবপত্র ছিল, বছরের শুরুতে আসবাবপত্র ছিল হচ্ছে গিয়ে 20,000 টাকা। আমরা সেই আসবাবপত্রটা লিখলাম, আসবাবপত্র 20,000 টাকা এবং 10% বিনিয়োগ কত, 40,000 টাকা। 10% বিনিয়োগ 40,000 টাকা। তো এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো সম্পদ পাশে আমরা এই যে নগদ টাকাটা, অর্থাৎ এই যে এই টাকাটা আমরা নিয়ে আসলাম 23,000 টাকা। এরপরে বকেয়া চাঁদা যেটা 2016 সালে, অর্থাৎ গত বছরের বকেয়া চাঁদা যেটা আমরা গত বছর পাইনি, এটা এই বছরের শুরুতে আমাদের জন্য সম্পদ। এই বছরের শুরুতে এই চাঁদাটা আমরা পাওয়ার আশা রেখেছিলাম, যার জন্য এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য সম্পদ। তো এই সম্পদটা আমরা দেখা দিলাম বকেয়া চাঁদা। দালাল কোঠায়, যেখানে দালাল কোঠা 1 লক্ষ টাকা কথা বলা হয়েছে, আর আসবাবপত্র 20,000, বিনিয়োগ 40,000। এই জিনিসগুলো আমরা এখানে দেখিয়ে দিলাম। দালাল কোঠা 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং 10% বিনিয়োগ 40,000 টাকা। তো আমরা এই সবগুলা যোগ করবো 1,85,000 টাকা। এটা হচ্ছে কি আমাদের মোট সম্পদ। এরপর আমরা দায় পাশে চলে যাই। দায় পাশে দেখি বকেয়া বেতন, অর্থাৎ একটা আইটেম পাওয়া যায় দায় পাশে, সেটা হচ্ছে কি বকেয়া বেতন, যেটা এইখানে বলা হয়েছে যে বিগত বকেয়া বেতন, অর্থাৎ 2016 সালে বকেয়া বেতন ছিল, 2016 সালের বকেয়া বেতন ছিল 1,000 টাকা, যেটা এই বছর পরিশোধ করা হয়েছে। কিন্তু এই বিগত বকেয়া বেতন, অর্থাৎ গত বছরের বকেয়া, এই বছরের শুরুতে এটা দায়, এই বছরের শুরুতে এটা দায়। তো সেই দায়টা আমরা এখানে নিয়ে আসলাম। এই যে বকেয়া বেতন, এটা দায়টা আমরা নিয়ে আসলাম 1,000 টাকা। তো টোটাল সম্পদ 23,000 যোগ 2,000 যোগ 1 লক্ষ যোগ 20,000 যোগ 40,000। আমি আবার বলি, 23,000 যোগ 2,000 যোগ 1 লাখ যোগ 20,000 যোগ 40,000 করলে কত হয়, 1,85,000। এখান থেকে যদি আমরা 1,000 টাকা মাইনাস করি, এখান থেকে 1,000 টাকা মাইনাস করি 1,85,000 টাকা থেকে, তাহলে আমাদের থাকে কত, 1,84,000 টাকা। এই 1,84,000 টাকাটা হচ্ছে কি আমাদের প্রারম্ভিক তহবিল বা প্রারম্ভিক মূলধন, অর্থাৎ বছরের শুরুতে আমাদের এই পরিমাণ মূলধন আছে। তো এই হচ্ছে কি আমাদের প্রথম দুটো প্রশ্নের আলোচনা। প্রথমটা কি ছিল, স্থায়ী সম্পদের পরিমাণ, অর্থাৎ স্থায়ী সম্পদের মিল পরিমাণ এখানে জানতে চাওয়া হয়েছিল। বছরের শেষে আমাদের কি পরিমাণ স্থায়ী সম্পদ আছে। তো আমরা স্থায়ী সম্পদ থেকে অবচয়গুলো বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে টোটাল বাকি যে স্থায়ী সম্পদগুলোকে অবচয় বাদ দেওয়ার পরে সেগুলোকে যোগ করে আমরা দেখিয়ে দিলাম। এই আমাদের ছিল নিট স্থায়ী সম্পদ। এরপরে যেটা চাওয়া হয়েছে প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিলটা কি, অর্থাৎ বছরের শুরুতে কি কি সম্পদ আছে এবং বছরের শুরুতে কি দায় আছে, টোটাল সম্পদ থেকে টোটাল দায়টা মাইনাস করলাম, এই আমাদের প্রারম্ভিক মূলধন। এরপরে আমরা চলে আসি মোট ব্যয়ের পরিমাণ। মোট ব্যয়, অর্থাৎ এই বছরে আমাদের কি পরিমাণ ব্যয় ছিল সেই ব্যয়গুলো আমরা এখানে দেখাবো। বেতন, বেতন কত, 6,000। এখান থেকে আমরা বকেয়া বেতন যেটা বিগত বকেয়া সেটা বাদ দিয়ে দিলাম এবং চলতি বছরের বকেয়াটা যোগ করব। অর্থাৎ এই যে এখানে বকেয়া বেতনের কথা বলা হয়েছে, বিগত বকেয়া বেতন এটা আমরা মাইনাস করে দেব এবং চলতি বছরের বকেয়াটা যোগ করে দেব। তোমাদের এই অঙ্ক যখন আমরা শুরু করি, এই অধ্যায়টা যখন আমরা শুরু করি, তখন আমরা বলেছিলাম যে একটা রেঞ্জ, একটা হিসাবকাল, এই অর্থাৎ আমরা যে হিসাবকালে আছি তার আগের বছরের সবকিছু আমরা মাইনাস করে দেব, তারপরের বছরের সবকিছু আমরা মাইনাস করে দেব, কিন্তু চলতি বছরটা আমরা সেই বছরটার সাথে যোগ করব। তো এইখানে ঠিক তাই দেখলাম যে বিগত বকেয়া, অর্থাৎ আগের বছরের বকেয়া ওটা আমরা মাইনাস করে দেব, চলতি বছরের বকেয়া সেটা আমরা যোগ করব। বিগত বছরের বকেয়াটা মাইনাস করে দিব, চলতি বছরের বকেয়াটা যোগ করে দিব। তো এই হচ্ছে কি আমাদের বেতন। এখান থেকে বিগত বকেয়াটা মাইনাস আর চলতি বকেয়াটা যোগ। এই হচ্ছে কি আমাদের 7,000 টাকা বেতন হিসেবে দেখাবো। এরপরে হচ্ছে কি ছাপা ও মনিহারি। ছাপা ও মনিহারির সাথে আমাদের এবছরের কিছু বকেয়া আছে। যে ছাপা ও মনিহারি খরচ বকেয়া 500 টাকা, অর্থাৎ ছাপা ও মনিহারি এবছরে 500 টাকা বকেয়া আছে, যেটা আমরা এখনো পরিশোধ করিনি। তো সেই বকেয়াটা আমরা এখানে যোগ করে দেখাবো। তো ছাপা ও মনিহারি কত টাকা, 1500 টাকা, সেটার সাথে যোগ 500। অর্থাৎ এই যে এখানে ছাপা ও মনিহারি আমরা দেখি, ছাপা ও মনিহারি 1500 টাকা প্রদান করা হয়েছে, কিন্তু আরো বকেয়া আছে কত টাকা, 500 টাকা, যেটা এখানে সমন্বয় বলা হয়েছে। আরো বকেয়া আছে কত, 500। সেই 500 টাকা আমরা এখানে যোগ করে দেখাবো। ওই যে বললাম যে একটা রেঞ্জ, একটা হিসাবটা, এই বছরের সবকিছু যোগ হবে, কিন্তু আগের বছরের সবকিছু বাদ, পরের বছরের সবকিছু বাদ, এই বছরটা যোগ হবে। তো এই ছাপা অনুযায়ী এই বছরের বকেয়া, যার জন্য এটা এই বছরের সাথে যোগ করে দিলাম। ঠিক একইভাবে সাধারণ খরচাগুলি আমরা একটু দেখি। সাধারণ খরচাগুলি এখানে দেওয়া আছে 4,800 টাকা।
কিন্তু এখানে বলা হয়েছে অগ্রিম সাধারণ খরচাগুলি 800 টাকা, অর্থাৎ এই যে 4800 টাকা দেওয়া হয়েছে তার মধ্যে কিছু টাকা আছে যেটা আগামী বছরের টাকা আমরা অগ্রিম পরিশোধ করছি। তো এই অগ্রিম পরিশোধকৃত টাকাটা আমরা কি করব, মাইনাস করে দেখাবো। সাধারণ খরচাগুলি থেকে আমরা সেটা মাইনাস করে দেখাবো। তো এই যে সাধারণ খরচাগুলি 4800 টাকা, এখান থেকে আমরা এই 800 টাকা মাইনাস করে দেখালাম, এই হচ্ছে গিয়ে 4000 টাকা। অর্থাৎ ওই একই কথা যে একটা রেঞ্জ, একটা হিসাবকালের আগের সবকিছু আমরা বাদ দিয়ে দিব, হিসাবকালের পরের সবকিছু আমরা বাদ দিয়ে দিব। তো আমাদের এই সাধারণ খরচগুলি 4800 থেকে 100 টাকা মাইনাস করে দিলাম। এরপর হচ্ছে কি টেলিফোন খরচ। এখানে টেলিফোন খরচ আমি বলেছিলাম যে এই প্রধান সময় থেকে আমাদের মূলত ব্যয়গুলো চলে আসবে, কারণ প্রশ্ন আমাদের কি চাওয়া হয়েছে, চলতি বছরের মোট ব্যয় পরিমাণ। তো এইখান থেকে আমাদের ব্যয়গুলো চলে আসবে। তো এখানে দেখো, তো সেই টেলিফোন খরচ আমরা এখান থেকে পাবো, টেলিফোন খরচ 1000 টাকা। এরপরে আছে দান খয়রাত, সেই দান খয়রাতটা আমরা এখানে লিখে দিলাম, দান খয়রাত 16000 টাকা। এরপরে হচ্ছে গিয়ে ভাড়া, ভাড়া 14000 টাকা, এই যে আমরা লিখে দিলাম ভাড়া 14000 টাকা। এছাড়া আমাদের আরো দুইটা খরচ ছিল, সেটা হচ্ছে এই যে দালান কোঠার অবচয়, যেটা আমরা দেখি দালান কোঠার অবচয় এবং আসবাবপত্র অবচয়, সেই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসলাম। দালান কোঠার অবচয় 5000 টাকা এবং আসবাবপত্রের অবচয় 2400 টাকা। তো এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসলাম, এই হচ্ছে কি আমাদের খরচগুলো। তো আমরা এই সবগুলোকে যদি যোগ করি তাহলে আমরা দেখব এই বছরের আমাদের মোট খরচ দাঁড়ায় 51400 টাকা। দেখি এখানে কি কি বেতন। আচ্ছা, তার আগে আমি একটু বলি, তোমাদের এই যে বেতন 6000, এখান থেকে বিগত বকেয়াটা মাইনাস, আমরা এখানে আলাদা আলাদা, অর্থাৎ এই যে এখানে যেরকম আমরা অবচয়টাকে আলাদা করে দেখালাম, ঠিক এখানেও কিন্তু আমাদের এই জিনিসটা দেখানো উচিত ছিল, কিন্তু আমি আসলে আমাদের স্পেস স্বল্পতার জন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে এই জায়গাটা করলাম। তোমরা ইনশাআল্লাহ এখানে বেতন লিখবা, তারপরে লিখবা বা বিগত বকেয়া যোগ চলতি বকেয়া, এইভাবে লিখবা, বা বিগত বকেয়া একটা লাইন, অর্থাৎ এই যে এখানে আমরা যেভাবে করলাম ঠিক এইভাবে প্লাস মাইনাস করবা টাকার ঘরে গিয়ে। তো সেই জিনিসটা হয়তো আমি করতে পারি নাই স্থান স্বল্পতার জন্য, আমি এখানে সংক্ষিপ্তভাবে এটা দেখালাম। তোমরা এই জায়গাটা ইনশাআল্লাহ ঠিক করে দিবা। তো যাই হোক, তো এখানে দেখো বেতন 6000, এখান থেকে 1000 টাকা বাদ, যোগ 2000 যেটা চলতি বকেয়া, ছাপা ও বুনিয়াদি যোগ চলতি বকেয়া, সাধারণ খরচাগুলি বাদ অগ্রিম, টেলিফোন খরচ 1000, দান খরচ 16000, ভাড়া 14000, দালান কোঠার অবচয় এইখান থেকে আমরা নিলাম এইটা 5000 টাকা, যেটা বের হলো। আর আসবাবপত্র অপচয় এই যে এখান থেকে নিলাম, যেটা 2400 টাকা বের হলো। অর্থাৎ এখানে টোটাল ব্যয়গুলো আমাদের চলে আসছে। তো এই সবগুলো ছিল আমাদের ব্যয়। তো আজকের অঙ্কে মোটামুটি আমাদের যে জিনিসটা দেখবো, আমাদের এখানে তিনটা প্রশ্ন চাওয়া হচ্ছে। একটা হচ্ছে যে নিট স্থায়ী সম্পদের পরিমাণ, অর্থাৎ বছরের শেষে কি কি স্থায়ী সম্পদ আছে, প্রারম্ভিক মূলধন তহবিল, অর্থাৎ বছরের শুরুতে কি কি আমাদের মূলধন ছিল, আর চলতি বছরের মোট ব্যয় পরিমাণ, অর্থাৎ সারা বছর আমাদের কি পরিমাণ ব্যয় হয়েছে আমরা সেই জিনিসটা। তো আমরা এখানে আবার একটু দেখি, লাস্ট আমরা একটু আবার দেখি যে স্থায়ী সম্পদের পরিমাণ, নিট স্থায়ী সম্পদ, অর্থাৎ দালান কোঠা ছিল 1 লাখ, এখান থেকে আমরা 5% অবচয় বাদ দিয়ে দিলাম। তারপর আসবাবপত্র ছিল 20000, নতুন করে কিনলাম 8000, আর এখান থেকে অবচয়টা বাদ দিয়ে দিলাম 2400। এই হচ্ছে কি আমাদের টোটাল স্থায়ী সম্পদ। এই টোটাল স্থায়ী সম্পদ আমরা কত পেলাম, 1,20,600 টাকা। অর্থাৎ আমাদের এই দালান কোঠা 95000 আর আসবাবপত্র 25600, দুইটা যোগ করে 1,20,600। এরপরে ক নম্বরে যেটা চাওয়া হয়েছে প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিলটা কি, যে বছরের শুরুতে কি পরিমাণ সম্পদ এবং বছরের শুরুতে কি পরিমাণ দায় সেটা আমাদের দেখানো, এবং টোটাল সম্পদ থেকে টোটাল দায়টা বাদ দিয়ে আমাদের প্রারম্ভিক মূলধনটা আমরা বের করে দেখাবো। তো বছরের শুরুতে আমাদের সম্পদ কি কি ছিল, নগদ টাকা, যেটা আমরা এই যে এখান থেকে পেলাম। তারপর ছিল বকেয়া চাঁদা, যেটা এই যে এখান থেকে পেলাম, যে গত বছরের বকেয়া চাঁদা এই বছরের শুরুতে এটা সম্পদ। তারপর দালান কোঠা, আসবাবপত্র, বিনিয়োগ, এই যে দালান কোঠা, আসবাবপত্র এবং বিনিয়োগ, এই তিনটা আমরা এখানে নিয়ে গেলাম। তো এই হচ্ছে কি আমাদের টোটাল সম্পদ। টোটাল সম্পদটা আমরা যোগ করলাম, এখান থেকে একটা দায় আমরা পাই বকেয়া বেতন, যেটা এখানে বলা হচ্ছে বিগত বছরের বেতন। তো এই বকেয়া বেতনটা আমরা মাইনাস করে দিলাম, এই হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মোট ব্যয় পরিমাণ,
অর্থাৎ সারা বছর আমাদের কি পরিমাণ ব্যয় হয়েছে সেই ব্যয়গুলো আমাদের এখানে জানতে চেয়েছে। তো এখানে এই যে প্রধান সমূহ থেকে আমরা মূলত ব্যয়গুলো পাবো। প্রথমে আমরা বেতন পেলাম, এই বেতন থেকে আমাদের বিগত বকেয়া বেতন আছে এবং চলতি বকেয়া, এগুলো যোগ বিয়োগ করে আমরা ৭,০০০ টাকা পেলাম। ছাপা ও মনিহারি এটার সাথে চলতি বকেয়া আছে সেটা যোগ করলাম। সাধারণ খরচাগুলির সাথে অগ্রিম ছিল, সে অগ্রিমটা আমরা মাইনাস করে দিলাম। টেলিফোন খরচ, এই যে এখান থেকে সবগুলো আসছে, টেলিফোন খরচ, দান খয়রাত, ভাড়া, এগুলো আমরা লিখলাম। আর দালান কোঠার অপচয়, আসবাবপত্র অপচয়, সেটা আমরা এখান থেকে নিলাম। দালান কোঠার অপচয়, আসবাবপত্রের অপচয় নিলাম। তো এই টোটাল আমরা যোগ করে দেখলাম ৫১,৪০০ টাকা। ৫১,৪০০ টাকা, এটাই হচ্ছে কি আমাদের এই টাকাটাই হচ্ছে কি আমাদের মোট ব্যয়। এই ৫১,৪০০ টাকা হচ্ছে কি আমাদের মোট ব্যয়। তো এই হচ্ছে কি মোটামুটি আজকে আমাদের অঙ্ক। তো তোমরা বাসায় একটু চেষ্টা করবে, যদি আশেপাশে কারো জেনারেল যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে যদি বইটা কালেক্ট করতে পারো, অথবা আমি একটু সরে যাই, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এখানে একটু জুম করবা। আমি এখানে প্রশ্নটাও লিখে দিয়েছি, পাশাপাশি কিন্তু সমাধানটা করে দিয়েছি। তো তোমরা যদি একটু স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে টোটাল প্রশ্ন এবং সমাধান তোমরা দুটোই পাবা, এবং এই দুটোর আলোকে তোমরা বাসায় একটু দেখতে পারবা। তোমাদের ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না। সবকিছু আর আমার লেকচারটা তোমরা বারবার দেখার চেষ্টা করবা, তাহলে হয়তো তোমাদের এই অঙ্কের সমস্যার সমাধানটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা রইল। আজকে এই পর্যন্ত বিদায়।